ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 9-এর অঙ্ক চ্যাপ্টার 15 অর্থাৎ ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল। এখানকার দেখো পেজ নাম্বার 220, এখানকার যে চ্যাপ্টার রয়েছে 15.1। আমি এই ভিডিওতে তোমাদের 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার এই অঙ্কগুলো খুব সুন্দর করে কনসেপ্ট সহ বুঝিয়ে দেব। এবং এই যে চ্যাপ্টার রয়েছে ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল সংক্রান্ত যে সমস্ত সূত্র এবং থিওরি রয়েছে সেগুলো কিন্তু অঙ্ক করাতেই বুঝিয়ে দেবো। তো রিল্যাক্স থাকো। দেখো প্রথমতই 3 নম্বর প্রশ্ন বলেছে বিরাটি মহজাতি সঙ্গের আয়তাকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 4:3। অর্থাৎ একটা মাঠ আছে, সেই মাঠের কি বলেছে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত বলেছে 4:3। অর্থাৎ এক্ষেত্রে আমরা দৈর্ঘ্যটাকে 4x ধরতে পারি আর প্রস্থটাকে 3x ধরতে পারি। মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। অর্থাৎ ওই মাঠটা আমরা যদি প্রদক্ষিণ করি তাহলে আমরা কী করবো, তার পরিসীমাটাকে অতিক্রম করবো, তাই না? সেই পরিসীমার মানটা কিন্তু আমাদের দেখো 336 মিটার রয়েছে। তো পরিসীমার একটা সুন্দর সূত্র কিন্তু আমরা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আমরা সেগুলোও অ্যানালাইসিস করব। তো এটা হচ্ছে আমাদের অঙ্কের ক্লু কিন্তু দেওয়া আছে। তো এই ক্ষেত্রে মাঠের ক্ষেত্রফল আমাদের হিসাব করে লিখতে হবে। তাহলে প্রথমতই আমরা দেখো এখান থেকে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করবো। তারপরে দেখো এই যে কার উপর বেস করে এই যে পরিসীমা যেটা আছে সেই পরিসীমার উপর বেস করে এবং লাস্টে কী করবো সেই দৈর্ঘ্য প্রস্থের উপর কিন্তু মাঠের আমরা ক্ষেত্রফল বের করবো। এই হলো অঙ্কটার কনসেপ্ট। এবার চলো খাতায় সুন্দর করে থিওরির সাথে সাথে অঙ্ক করি। আয়তাকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেখো এই যে কোশ্চেনে বলা আছে কত, এটা 4:3, তাই তো। তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে 4:3। চলো এটা লিখি, তারপর আমরা এটার মান বের করবো। আয়তাকার মাঠের দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইকুয়ালস টু কোশ্চেনে তো আছে আমাদের কত 4:3। তাহলে এখান থেকে লিখবো যে আয়তাকার মাঠের শুধুমাত্র কী হবে দৈর্ঘ্যটা, এই দেখো যেহেতু অনুপাত আকারে আছে তার জন্য আমরা এই দৈর্ঘ্যটাকে কী লিখবো বলো তো 4x ধরে নিলাম। ওকে, সিমিলার ওয়েতে আয়তাকার মাঠের প্রস্থ, এবার লক্ষ্য করো দেখো দৈর্ঘ্যটা তো 4, দেখো প্রস্থ আছে 3। প্রথমে আছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য আমরা 3 লিখলাম। দেখো প্রস্থ আছে, পরে তো প্রস্থ আসবে কত 3, তাহলে এখানে আমরা লিখবো কী বলো তো 3x। একদম সব থেকে সেরা প্রসেসে কিন্তু আমি অঙ্ক করাচ্ছি আর তোমার মাথায় অঙ্কগুলো আমি সেট করবোই, একদম রিল্যাক্স থাকো। এবার আমরা একটা বিষয় জানি, এই যে মাঠ, এই মাঠটা যদি এরকম হয় লক্ষ্য করো, দেখো এখানে আমরা বলবো কি এটা হচ্ছে 3x, তার মানে এটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে প্রস্থ। আচ্ছা, এটা প্রস্থটা গেল হচ্ছে 3x আর দৈর্ঘ্য বলতে এই যে অংশটা আছে এটা কিন্তু 4x। এইবার দেখো এই যে মাঠটা যদি কেউ এখান থেকে স্টার্ট করে জার্নি, এখান থেকে আসলো এইভাবে গেল, গিয়ে আবার এখানে গেল, আবার এখান থেকে এখানে আসলো, তারপরে টোটালটা কিন্তু মাঠের যে চারিদিকে যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারি কিন্তু কভার করলো। আমি তোমাদের 16 নম্বর চ্যাপ্টার যে বৃত্ত যে আছে বৃত্তের পরিধি সেখানে কিন্তু বুঝিয়েছিলাম যে একটা কি হয়, আমরা চারদিক দিয়ে যাওয়া মানে কি আমাদের একটা বেড়া বোঝানো হচ্ছে, অর্থাৎ তার যে বাউন্ডারি অর্থাৎ কতটা এলাকা আমরা ঘুরছি সেই এলাকাটা। অর্থাৎ এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি যে একবার ঘুরে আসা মানে কি বলতো টোটাল মাঠের পরিসীমাকে সে অতিক্রম করছে। তার মানে একবার ঘুরে আসা মানে এখান থেকে স্টার্ট করলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, আবার এখানে আসলাম, অর্থাৎ তার টোটাল পরিসীমা কিন্তু অতিক্রম করা হচ্ছে। এই দেখো অঙ্কের পাশাপাশি কিন্তু আমরা সুন্দর করে কিছু কিছু কনসেপ্টও জানবো। তো এখানে লিখবো একবার ঘুরে আসা মানে হলো, একদম দুর্ধর্ষ লেভেলের কিন্তু যুক্তি দেবো আমি এখানে। দেখো একবার ঘুরে আসা মানে হলো মাঠের পরিসীমা অতিক্রম করা। কনসেপ্ট ক্লিয়ার তো? একবার ঘুরে আসা মানে কি এখান থেকে স্টার্ট করলাম, দেখো এই যে প্রস্থ গেলাম, দৈর্ঘ্য গেলাম, আবার প্রস্থ যাবো, আবার দৈর্ঘ্য যাবো, তারপরে টোটাল পরিসীমা কিন্তু অতিক্রম করলাম। এইবার পরিসীমার সূত্র কি, দেখো আমরা লিখবো পরিসীমা। এই পরিসীমা মানে কি হয়, দেখো এটা মানে হচ্ছে 2 ইন্টু এই যে থিওরি পার্ট, এই যে এখন লিখে দিচ্ছি, হ্যাঁ একদম রিল্যাক্স থাকো, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আয়তাকার জমির পরিসীমা, আয়তাকারের পরিসীমা, দেখো আয়তাকার জমি বা আয়তাকার মাঠের বা আয়তাকারের পরিসীমা কি হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা কিন্তু তোমাদের একটা থিওরি। ওকে, এবার সূত্র আমি বলতে পারি, তো সেই সূত্রটা কিন্তু আমি এখানে কভার করে দিলাম, একদম রিল্যাক্স থাকো। এবার দেখো আমরা 2 লিখবো এখানে। আচ্ছা, সূত্রতে কি বলছে যে দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্যটা আমরা কত জন্য বের করছিলাম, এ দেখো এখানে দৈর্ঘ্য 4x লিখেছিলাম আর প্রস্থ 3x, তাহলে দৈর্ঘ্যের জায়গায় আমরা লিখবো কি বলতো 4x। ওকে, কনসেপ্ট ক্লিয়ার। আর প্রস্থর জায়গায় লিখবো দেখো 3x। এই তো ইজি অঙ্ক হয়ে গেল। এবার দেখো 3 আর 4, এখানে x আছে, ভয় পাওয়ার কিছু নাই। মনে করো 4টি চকলেট আর 3টে চকলেট, তাহলে 4 আর 3 কত হয় 7 হয়, তাই তো। তাহলে লিখবো 2 ইন্টু 7x। এবার বলো 7 দুগুণে কত, 7 দুগুণে 14x হয়, তাহলে এই 14x কিন্তু আমাদের হয়ে গেল।
এবার আমাদের কোশ্চেনটা আরেকটু পড়ে নিতে লাগবে, কারণ আমরা সুন্দর একটা বেস তৈরি করব, একটা বেস্ট ম্যাথমেটিশিয়ান হতে হবে তোমাকে। দেখো এখানে বলছে, দেখো মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা হয়। কত মিটার? 336 মিটার। এই যে লক্ষ্য করে দেখো, এই দত্তটা এখানে দেওয়া আছে, অর্থাৎ এটাই কিন্তু আমাদের 336 মিটার হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে অর্থাৎ এই যে দেখো 14x যেটা আসছে এটা কিন্তু 336 মিটার। ওকে, আচ্ছা এখানেও আমরা একটা মিটার লিখে দিই, তাহলে আমাদের অঙ্ক আরও লজিক্যালি হয়ে গেল। মিটার বলতে এখানে ইউনিটটা বোঝানো হচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে দেখো 14x মানে কত আসছে? 336 মিটার। চলো আরেকবার কনসেপ্ট ক্লিয়ার করি। এখান থেকে যাত্রা শুরু করলো, এদিকে এলো, এদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল, অর্থাৎ টোটালটা কিন্তু আমাদের 336 মিটার। কনসেপ্ট ক্লিয়ার? তো এখান থেকে আমরা জাস্ট এক্স এর মানটা বের করে নেব। তাহলে এক্স ইকুয়ালস টু দেখো লিখবো 336 ডিভাইডেড বাই লিখবো 14। এবার কাটাকাটি করতে হবে আমাদের। 2 দিয়ে কাটি, 7 দুগুণ 14 হচ্ছে। 2 দিয়ে কাটি, তাহলে পরে 2 1 2, তাই তো একবার যাচ্ছে। তারপরে 1 3 বলতে 6 বার যাচ্ছে। তারপরে দেখো আসছে 1 6 বলতে 8 বার যাচ্ছে, অর্থাৎ 168। এবার দেখি তো 7 দিয়ে কাটাকাটি যায় কিনা। আচ্ছা 7 দুগুণ 14, তাহলে দেখো 2 থাকছে আর 8 থাকছে, অর্থাৎ 28 থাকছে। 4 7 28, অর্থাৎ এক্স এর মান কিন্তু আমাদের 24 চলে এলো। কনসেপ্ট হলো, একদম ক্লিয়ার হলো তো? এইবার দেখো আমরা লিখবো যে দৈর্ঘ্য আমাদের কি ছিল? 4x ছিল, তাহলে 4 ইন্টু 24। আচ্ছা 4 ইন্টু 28 কে এবার দেখো 4 4 16 লিখলাম, আর 4 2 8 আর হাতে রেখে 9, এত মিটার। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? এত মিটার, কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট দেখো লিখবো প্রস্থ বাটা, তাই না? দেখো এটা প্রস্থ কত ছিল? 3x ছিল, 3x লিখলাম। 3 মাল্টিপল এক্স এর মান কত? 24, বসিয়ে দিলাম 24। 3 4 12, 2 3 2 6 রেখে 7, 72 মিটার। ওকে, এরপরে লিখবো যে মাঠের কি চেয়েছে, কোশ্চেনটার একবার পড়ে নিই যে কোশ্চেনের কনসেপ্টটা কি চেয়েছে, একদম যে অঙ্কটা করবো কিনা সেটার একদম কনসেপ্ট মাথা মধ্যে সেট করে নেবো। দেখো মাঠের ক্ষেত্রফল, তো লিখবো মাঠের ক্ষেত্রফল। তোমাদের বাড়ির পাশে মাঠ আছে? মাঠের ক্ষেত্রফল আমাদের বাড়ির পাশে আছে, একটা স্কুলের মাঠ আছে। দেখো মাঠের ক্ষেত্রফল ইকুয়ালস টু আমরা কি লিখবো? দৈর্ঘ্য গুণ লিখবো প্রস্থ। এটা কিন্তু আর একটা সূত্র আমাদের হয়ে গেল। তার মানে আয়তাকার জমির ক্ষেত্রে কি বলবো? যদি বলা হয় আয়তাকার জমির ক্ষেত্রফল কি হবে? আমরা বলবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা আয়তাকার জমি বা আয়তাকার মাঠের ক্ষেত্রে যদি বলা তার এরিয়াটা কি বলবো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা কিন্তু আর একটা আমরা সূত্র জানলাম, অর্থাৎ তার দৈর্ঘ্যের সাথে কি করবো? তার প্রস্থটা গুণ করলেই তার কি বেরোবে? এরিয়া বেরোবে, বা বলতে পারি ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এই তো একটা সিম্পল কনসেপ্ট, অত ভয় পাওয়ার কিছু আছে? তাহলে ম্যাথমেটিক্স মানে তো সোজা, তো বুঝে করবো আমরা ক্লাস 9-এর অঙ্ক। একদম রিল্যাক্স থাকো। দেখো দৈর্ঘ্য মানে 96 বসিয়ে দিলাম, প্রস্থ মানে কত? 72 বসিয়ে দিলাম, আর বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করে নেবে, বাস অঙ্ক বিন্দাস হয়ে যাবে। এবার এটা তুমি খাতার মধ্যে ক্যালকুলেশন করো, গুণ করো, তোমাকেও কিন্তু খাটতে হবে। চলো করো, চলো আমিও এখানে করে দিচ্ছি। দেখো 6 2 12, 2 9 2 18, 1 19 হয়ে গেল। তারপরে 6 7 42 2, তারপরে 7 9 63, 64 65 66 67, অর্থাৎ 67। কাউন্টিং করলে 2 আসছে, 11 1 হচ্ছে, 7 আর 1 8 হচ্ছে, তাই তো 8 আর 1 9, এখানে হচ্ছে 6। তাহলে কি আমাদের 6912 আসছে? কি জানি 6912, এটা কি হবে? বর্গ মিটার। আচ্ছা তাহলে কিন্তু আমরা আর একটা জিনিস জানলাম এখানে, যে যখন ক্ষেত্রফল বলবে তখন কিন্তু আমাদের বর্গ কথা লিখতে লাগবে। সেমি থাকলে সেমি, মিটার থাকলে মিটার, কিলোমিটার থাকলে কিলোমিটার, বাস এটাই কিন্তু হয়ে গেল। তাহলে আমরা এখন উত্তর লিখবো মাঠের ক্ষেত্রফল হবে। ওকে, চলো আমরা লিখে দিলাম লাস্টের লাইন, মাঠের ক্ষেত্রফল হবে 6912 বর্গ মিটার, 6912 বর্গ মিটার। এবার টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। খাতার মধ্যে ফ্রেশ করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও পজ করো, লেখো। ওকে, নেক্সট পার্ট এটা। ওকে, তারপরে এই পার্টটা এটা আসবে, ভিডিও পজ করে লেখো, লাস্টে আসবে আমাদের এটা। কমপ্লিট। চলে আসছে নেক্সট অঙ্ক। 4 নম্বরে বলছে দেখো প্রতি বর্গমিটার 3.5 টাকা হিসাবে সমর্থের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। আচ্ছা প্রতি মিটার 8.5 টাকা হিসাবে সমর্থের জমিটির 4 ধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হবে হিসাব করে লিখি।
আচ্ছা, এখানে দেখো মেইন কনসেপ্টটা কী হবে, 3.5 টাকা হিসাবে সমঅর্থের একটি বর্গাকার জমি চাষ করতে এত টাকা খরচা হচ্ছে। এবার আমি তোমাকে যদি বলি যে 5 টাকা হিসাবে তুমি কি করলে বলো তো, 50 টাকার কমলালেবু কিনলে, তাহলে আমরা কি বলবো যে 50 টাকার কমলালেবু কিনবো, কতগুলো, একটা কমলালেবুর দাম কত, 5 টাকা। তাহলে কী করবো, 50কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে কয়টা কমলালেবু কিনেছি, দেখো একটা কমলালেবুর দামের দাম কত, 5 টাকা। তুমি ক টাকার কমলালেবু কিনেছো, 50 টাকার। তাহলে এক্ষেত্রে দেখো আমরা ডাইরেক্ট কিন্তু বলে দিতে পারছি যে কটা কমলালেবু কিনছে, আমরা 10টা কিনেছি, অর্থাৎ 50কে কিন্তু আমরা 5 দিয়ে ভাগ করে পেলাম। তো ঠিক একই রকম এই যে 1400 যেটা আছে, এটাকে যদি 3.5 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমাদের এই যে জমির ক্ষেত্রফল সেটা কিন্তু বেরিয়ে যাবে। ওকে, চলো এই কনসেপ্টে কাজ করব। লিখবো দেখো জমির ক্ষেত্রফল, মানে জমির যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটা, ক্ষেত্রফল। ওকে, এবার এই জমির ক্ষেত্রফল বলতে কি বোঝাচ্ছে, দেখো মোট যে খরচটা হয়েছে, মানে মোট আমরা যে কমলালেবুর গল্পটা বললাম, মোট খরচ 50 টাকা, তাই না, ডিভাইডেড বাই প্রত্যেকটা কমলালেবুর দাম কত, 5 টাকা, ভাগ করেছিলাম। তো এখানে লিখবো মোট খরচ ডিভাইডেড বাই বলবো প্রতি বর্গমিটারের খরচ। একদম রিল্যাক্স থাকো, প্রত্যেকটা অঙ্ক সোজা মনে হবে, প্রতি মিটার, প্রতি বর্গমিটার। তাহলে কি লিখলাম, দেখো মোট খরচ ডিভাইডেড বাই প্রতি বর্গমিটারে খরচ। আচ্ছা, মোট খরচ আমাদের কোশ্চেনে কত দেওয়া আছে, 1400 টাকা, তাই না, এটা ডিভাইডেড বাই দেখো প্রত্যেক বর্গমিটার আমাদের 3.5 টাকা খরচ হচ্ছে, তো এইটা আমরা ভাগ করে দিলাম, এটাই কিন্তু জমির ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ওকে, আচ্ছা এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে প্রথমতই চিন্তা করো, আচ্ছা চলো দশমিক উঠিয়ে দিই, তাহলে আমাদের কী হয়, 1400 আসবে, আর এই যে নিচে যে দশমিকটা আছে 3.5 যেটা আছে, এটা যদি উঠিয়ে দেই, তাহলে উপরে আমাদের 100 চলে আসবে, কারণ দশমিকের উপরে 2 ঘরের সংখ্যা আছে, এই শূন্য কেটে দিলাম। এবার দেখো এই যে 35 আছে কিনা, এই 35টাকে যদি আমরা কাটি, তাহলে পরে দেখো আমাদের 35কে 7 দিয়ে কাটলে কী হবে, 5 7 35, তাই না, আর এই দেখো 7 দিয়ে এটাকে কাটলে 7 2 14, অর্থাৎ 2 থাকছে, দুটো শূন্য হয়ে যাচ্ছে, এখানে 200 হয়ে গেল। এইবার আবার দেখো এই যে 5 দিয়ে যদি আমরা এই 10টাকে কাটি, তাহলে আমাদের কত হবে, 5 2 10। এবার দেখো 200 আর 2, তাহলে 200 2 কত হবে, 400। তাহলে আমাদের এখানে কিন্তু আসছে কত, 400 বর্গ মিটার। ওকে, এটা লিখে ফেললাম আমরা। আচ্ছা হয়ে গেল। ক্লাস 9-এর অঙ্ক কিন্তু হার্ড সবাই বলে, তার কারণটা কি বলতো, কনসেপ্ট না বুঝতে পারার জন্য হার্ড মনে হয়। তো আমি তোমাদের সুন্দর করে কনসেপ্ট বুঝিয়ে দেবো, এবং যেটা তোমাদের মাথায় থাকবে, কারণ 9-এর অঙ্ক কিন্তু মাথায় রাখা খুব চাপ হয়ে যায়, বুঝতে পারলে তো। অনেক স্টুডেন্ট দেখবে যে রেজাল্ট তেমন করতে পারে না, তুমি রিল্যাক্স থাকো, আমি সুন্দর করে কনসেপ্ট করে দিচ্ছি, তোমার মাথায় আশা করি থাকবে। এবার দেখো বর্গাকার জমির বাহু আমরা বলতে পারি, কেন বর্গাকার জমি বলছে এখানে কোশ্চেনে, দেখো কি এরকম কিছু আছে, দেখো বলেছে এই ক্ষেত্রে লক্ষ্য করো, এইখানটায় দেখো বর্গাকার জমি বলেছে, তাহলে বর্গাকার জমির এক্ষেত্রে কিন্তু আমরা বাহু বের করতে হবে। আচ্ছা বর্গাকার মানে কি, যার কি হবে, 4টে বাহুই কিন্তু সমান, অর্থাৎ এক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ সব কিন্তু ইকুয়াল হয়ে যাবে, তো এইটাকে বলবো বাহু, এটাকেও কিন্তু বলবো বাহু। কনসেপ্ট ক্লিয়ার তো? আচ্ছা, তো লিখবো বর্গাকার জমির বাহু, মানে এই যে দৈর্ঘ্য প্রস্থ যেটা সেটাই, তো সেই বাহুটা কি হয়, এবার দেখো এই যে ক্ষেত্রফল যেটা আছে, সেই ক্ষেত্রফলের কিন্তু আমরা বলতে পারি বর্গটা হয়। তো আমাদের ক্ষেত্রফলটা কত বেরোলো, ক্ষেত্রফল তো 400 বেরোলো, তাহলে কি লিখবো আমরা, এটা কিন্তু আরেকটা সূত্র, হ্যাঁ, তাহলে দেখো এই যে 400, এটা কিন্তু রুট ওভার আকারে হয়ে গেল। এবার 400 মানে কি, চিন্তা করে দেখো, 400 মানে কিন্তু আমরা লিখতে পারি 20 গুণ 20, তাই না, অর্থাৎ 20 মাল্টিপল 20, তাহলে 20 গুণ 20। এবার বর্গের থেকে যে কোনো একটা 20 কিন্তু আমাদের বেরোবে, তাহলে একটা 20 বেরোলো। কেন এই সিস্টেমটা এরকম হয়, a ক্রস a ইকুয়াল টু a হয়, তাই না, অর্থাৎ দুটো এর থেকে কিন্তু একটা a বেরোয়, যেরকম 5 cos প্লাস ইকুয়ালস টু অনলি 5 বেরোবে। তাহলে এই দেখো 20 আমরা বলতে পারি কীরকম, মিটার, এটা কিন্তু সেই বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এটাও 20, এটাও 20, এটাও 20, বাস এটাও 20। কনসেপ্ট ক্লিয়ার তো? একদম কনসেপ্ট ক্লিয়ার, অর্থাৎ প্রত্যেকটা বাহুর মানে কিন্তু আমাদের এখানে 20 20 চলে এলো। এবার জমির পরিসীমা, জমির পরিসীমা, আচ্ছা এটা আর একটা সূত্র আমরা এখানে কনসেপ্ট বুঝবো, কীরকম হয়, 4 ইন্টু বলবো বাহু। আচ্ছা এর মানে কি, দেখো এর মানে হলো এই হলো একটা বর্গাকার জমি, তাহলে এটা একটা বাহু, রাইট, এটা আর একটা বাহু, তাই তো, এটা আর একটা বাহু, তাই তো, আর এখানে আর একটা বাহু আছে, তাহলে কটা বাহু হচ্ছে, যদি বলি যে টোটাল বাউন্ডারি দিতে কতটা লাগছে, দেখো এখান থেকে শুরু করলাম, এ একটা বাহু হয়ে গেল, এটা একটা বাহু হয়ে গেল, এটা একটা বাহু, তাই না, আচ্ছা এটা আর একটা বাহু, তাহলে কটা হচ্ছে, 4টে বাহু, দেখো এখান থেকে 4টে বাহু চলে আসলো। কনসেপ্ট ক্লিয়ার তো? তার মানে 4 ইন্টু বলবো বাহু। এবার 4 ইন্টু দেখো এখানে কত আছে, 20, তো লিখে দাও 20। আচ্ছা তাহলে 4 দুগুণে কত, 8, অর্থাৎ 80 মিটার আমরা এখানে লিখবো। এবার নেক্সট কনসেপ্টে বলছি যে বেড়া দিতে হবে, তার মানে এই বেড়াটা দেবো, এই বেড়া দেবো, এই বেড়া দেবো, এই বেড়া দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বেড়া দিতে খরচ হবে, বেড়া দিতে মোট খরচ হবে।
আচ্ছা মোট খরচ কী করে লিখবো, দেখো এখানে কোশ্চেনে দেখতে পাচ্ছি ব্যানার দাম কত। দেখো 1 মিটারের দাম কত, 8.5 টাকা। 1 মিটারের দাম 8.5 টাকা যদি হয় তাহলে পরে আমাদের এই দেখো 80 মিটারের দাম কত, তাহলে 1 মিটারের দাম 8.5 টাকা, তাহলে 80 মিটারের দাম কত হবে, 80 দিয়ে গুণ করবো। চিন্তা করো একটা কমলা লেবুর দাম যদি 10 টাকা হয় তাহলে 5টা কমলা লেবুর দাম কত হবে, 5 ইন্টু তো আমরা 10 করবো তাই না, তাহলে 50 টাকা হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার তো, একদম এই নিয়মে কিন্তু আমরা করছি। ওকে, তাহলে দেখো এই যে এই দুটোকে আমরা যদি গুণ করি তাহলে আমাদের কি আসবে, 0 আসলো। এবার দেখো এই ক্ষেত্রে 5 8 40 0 আসবে, তারপরে দেখো এই ক্ষেত্রে লক্ষ্য করো 8 8 64 আর হচ্ছে কত আমাদের 4, কত হচ্ছে আমাদের 68। ওকে, এখানে একটা 0, এই দেখো একটা 0 আর গুণের জন্য একটা 0 আসলো আমাদের, টোটাল কিন্তু আমাদের 3খানা 0 চলে আসছে তাই না। তাহলে এখানে আমরা একটা 0 লিখে দিলাম। আচ্ছা দেখো দশমিকের পরে কয়টা ঘর আছে, 2টো, তাহলে এখানে আমরা দশমিক দিয়ে দিলাম। কনসেপ্ট ক্লিয়ার তো, এত টাকা অর্থাৎ আমাদের 680 টাকা কিন্তু টোটাল খরচ হচ্ছে। ওকে, এবার লিখবা বেড়া দিতে 680 টাকা খরচ হবে। এবার অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফ্রেশ করে খাতার মধ্যে লিখে ফেললো। ওকে, তারপরে আসছি আমরা এই যে অংশটাতে, কমপ্লিট হয়ে গেল। নেক্সট আসছি আমরা, দেখো পরে আমাদের 5 নম্বর অঙ্ক আছে। দেখো সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গ মিটার, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমলে এবং প্রস্থ 2 মিটার বাড়লে জমিটি বর্গাকার হয়। সুহাসদের জমির দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করে লিখি, একেবারে সোজা। তাহলে প্রথমত আয়তাকারের ক্ষেত্রফল রয়েছে, তার আয়তাকারের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কষ্ট কি বলেছে দেখো 500। ওকে, তার থেকে দেখো 3 মিটার এদিকে 2 মিটার কমাতে বলছে। তো লিখি যে ধরি দৈর্ঘ্য সমান সমান কি লিখবো, এক্স। ওকে, এক্স লিখলাম এবং প্রস্থ লিখবো কি, ওয়াই। এবার ক্ষেত্রফলটা কি হবে, দেখো ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল বলতে কি বোঝাচ্ছে দেখো এক্স ইন্টু ওয়াই। আচ্ছা এটাই কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে 500 বর্গ মিটার, তো 500 বর্গ মিটার আমরা লিখে নিলাম। ওকে, তার মানে বুঝলাম যে এক্স ওয়াই ইকুয়ালস টু আমাদের 500 বলে একটা বিষয় এলো। 1 নম্বর ইকুয়েশন তৈরি করলাম। এবার কোশ্চেনে বলছে অর্থাৎ শর্ত মতে আমরা বলতে পারি, শর্ত মতে বলছে কি যে যদি আমরা, আচ্ছা শর্তটা একবার কন্ডিশনটা দেখে নাও। দেখো এখানে বলছে যে জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমলে, তাহলে দৈর্ঘ্য কত ছিল আমাদের, ছিল হচ্ছে এক্স, 3 মিটার কমা মানে হচ্ছে বিয়োগ, কমা মানে বিয়োগ, বেশি মানে যোগ, কনসেপ্ট মাথায় রাখবা। তার মানে কমা মানে কি বিয়োগ আর বেশি মানে যোগ। আচ্ছা এটা হলো। আর দেখো প্রস্থ বলেছে কি 2 মিটার বাড়লে, তাহলে প্রস্থ কিন্তু 2 মিটার বাড়ানোর কথা বলছে, তাহলে প্রস্থ বলতে ওয়াই ছিল, তার সাথে কিন্তু আমরা 2 করলাম। কেন, কারণ দেখো একটা বর্গাকার জমি কিন্তু তখনই তৈরি হবে যখন তার 4টে বাহু কি হবে, সমান হবে, অর্থাৎ এটা বাহু ফর্ম হবে। অর্থাৎ আমরা বলতে পারি এই ক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্য ইকুয়ালস টু প্রস্থ হয়ে যাবে। এটাই কিন্তু বর্গাকারের শর্ত, মনে রাখবা বর্গাকারের শর্ত কি, দৈর্ঘ্য ইকুয়ালস টু প্রস্থ হবে। তো এখানে চলো পাশে আমি সুন্দর করে লিখেও দিলাম বর্গাকার। তাহলে বর্গাকার মানে কি, দৈর্ঘ্য ইকুয়ালস টু কি হবে, প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু ইকুয়াল হবে। তার জন্য আমরা এক্স মাইনাস 3 ইকুয়ালস টু লিখলাম ওয়াই প্লাস 2, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এখান থেকে চলো আমরা লিখে ফেলি যে এক্স ইকুয়ালস টু দেখো ওয়াই প্লাস 2 আছে, এবার এই 3টা এদিকে চলে আসলে কি হবে, প্লাস 3 হয়ে যাবে, তাহলে ওয়াই প্লাস 5 হয়ে গেল। এইবার এই যে সমীকরণ, অর্থাৎ এই যে দেখো মানটা পেলাম, এই যে এক্স এর মানটা লিখবো, এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ বলতে যেটা আছে, এখানে আমরা এখন এক্স এর জায়গায় কি করব, এই যে দেখো এই যে মানটা পাচ্ছি ওয়াই প্লাস 5, এই মানটা বসাবো। তাহলে কি করবো, এক্স এর জায়গায় ওয়াই প্লাস 5 লিখবো, আর এখানে কি লিখবো আমরা, ওয়াই লিখবো, এটাই কষ্ট দেখো 500 আছে, লিখে দিলাম। এইবার ওয়াই এর সাথে ওয়াই যদি গুণ করি তাহলে কি হবে, দেখো ওয়াই 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 স্কোয়ার, 5 এর সাথে ওয়াই গুণ করলে কিন্তু হবে 5y হবে, আর এদিকে আছে আমাদের 500। এটাকে মিডিল টার্ম করতে হবে বা আমাদের ফ্যাক্টর করতে হবে, অর্থাৎ উৎপাদক করতে হবে, বাস অঙ্ক শেষ। এটা কষ্ট 0 আছে। তাহলে চলো লিখে ফেলি আমরা, ওয়াই স্কোয়ার প্লাস লিখবো কত 25y মাইনাস লিখবো 20y। দেখো 25-এর থেকে 20 বিয়োগ করলে কিন্তু আমাদের 5 হয়, আবার লক্ষ্য করো 25-এর থেকে যদি আমরা 20 বিয়োগ করি আমাদের কিন্তু 5 হয়ে যাচ্ছে, মাইনাস 500 যেটা আছে লিখে দিলাম। এইবার বাদে লিখবো, দেখো ওয়াই কমন নিলে পরে আমাদের ওয়াই প্লাস 25 থাকবে, রাইট। আর এখান থেকে দেখো 20 যদি আমরা কমন নেই তাহলে ওয়াই থাকবে পড়ে। আর দেখো এদিকে 500 মানে কি, লক্ষ্য করো 500 মানে আমরা বলতে পারি 25 ইন্টু 20, তাই না, দেখো এই যে 500 মানে 25 ইন্টু 20। এবার কথা হচ্ছে যদি আমরা 20 কমন নিই তাহলে কিন্তু আমাদের একটা 25 পড়ে থাকছে, তাহলে এখানে লিখবো 25। ওকে, মাইনাসটাও কমন নিলাম, তাহলে এই প্লাস এই মাইনাসটা কি যাবে, প্লাস হয়ে যাবে, তাই না।
ওয়াই প্লাস 5 এখানেও আছে, এখানেও আছে, তাহলে ওয়াই প্লাস 25 লিখে নিলাম। তাহলে আমাদের এখানে একটা শুধুমাত্র ওয়াই পড়ে থাকবে, লিখবো। আর এখান থেকে যদি ওয়াই প্লাস 25 চলেই থাকে, তাহলে চলেই যায়, তাহলে আমাদের কি থাকবে, এটা -20 থাকবে, তো -20 লিখে নিলাম। এটা ইকুয়ালস টু 0 হয়ে গেল। আচ্ছা, তাহলে হয় অঙ্কের যুক্তিতে লিখবো হয় ওয়াই প্লাস 25 ইকুয়ালস টু 0, অথবা এই যুক্তিগুলো দেবো কিন্তু মাধ্যমিকেও কাজে লাগবে এই যুক্তি, অথবা ওয়াই মাইনাস 20 ইকুয়ালস টু 0, অর্থাৎ এই পার্টটাও 0 হতে পারে কিংবা এই পার্টটাও কিন্তু 0 হতে পারে। কেন? এর লজিকটা হচ্ছে যেহেতু মাল্টিপ্লিকেশন ফর্ম অর্থাৎ গুণের ফর্মটা কি আছে 0, তার জন্য সেপারেটলি হয়তো a0 কিংবা a0, এর জন্য আমরা এই যুক্তিটা দেবো যে হয় এটা 0 নয়তো এটা 0। তাহলে এখান থেকে দেখো ওয়াই ইকুয়ালস টু -25 আমরা পেয়ে গেলাম। প্রত্যেকটা লাইন আমি এক্সপ্লেন করবো যেন অঙ্ক তোমার কাছে সোজা মনে হয়, কারণ 9-এর অঙ্ক কিন্তু যথেষ্ট হার্ড। এখানে যে সব থেকে ভালো করে বুঝে করতে পারবে তার মাথায় কিন্তু অঙ্কটা লং টাইম থাকবে, অর্থাৎ মাথায় এক করে সেট করতে হবে অঙ্কগুলো। তাহলে এখানে ওয়াই ইকুয়ালস টু দেখো এই -20 এদিকে চলে গেলে পরে হয়ে গেল এত। এইবার দেখো দৈর্ঘ্য, প্রস্থ, দূরত্ব এই সমস্ত বিষয় কিন্তু নেগেটিভ বা ঋণাত্মক কিন্তু হয় না, অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু -25 মানটি কি হবে, গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? চলো আরেকবার বলছি, দৈর্ঘ্য, প্রস্থ, দূরত্ব এগুলো কিন্তু ঋণাত্মক মান গ্রহণ হয় না। তার জন্য আমরা এখানে লিখে দিলাম, স্যার দেখুন ওয়াই ইকুয়ালস টু -25 মানটি গ্রহণযোগ্য নয়। তাহলে এক্ষেত্রে অতএব বলতে পারি তাহলে ওয়াই ইকুয়ালস টু কি হবে, 20 হয়ে গেল। তাহলে মাইনাস মান কিন্তু একসেপ্টেড না, প্লাস মান হলো তবেই কিন্তু সেটা হবে, কারণ দৈর্ঘ্য প্রস্থটা কিন্তু ঋণাত্মক হবে না। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে ওয়াই এর মান 20 আসছে কি মিটার। ওকে, হয়ে গেল। এবার দেখো আমরা লিখবো যে এক্স এর যে মান, দেখো আমরা কি জানি যে এক্স ওয়াই ইকুয়ালস টু কত ছিল, এটা ছিল হচ্ছে 500। আমরা লিখতে পারি যে 1 নং থেকে পাচ্ছি, দেখো এক্স ওয়াই ইকুয়ালস টু কত, 500, তাই তো? আচ্ছা, এক্স ওয়াই ইকুয়ালস টু কত আছে, 500 আমাদের। তাহলে আমরা এখানে দেখো এক্স লিখবো সমান সমান 500 ডিভাইডেড বাই ওয়াই। আচ্ছা, 500 ডিভাইডেড বাই ওয়াই এর মান কত আছে, 20 লিখে দিলাম। 20 শূন্য শূন্য কাটো, 50-এর যদি হাফ করি তাহলে আমাদের 25 চলে এলো, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 25 আমাদের বেরিয়ে গেল, 25 মিটার। অতএব দৈর্ঘ্য সমান সমান লিখবো কত, 25 মিটার। ওকে, আর প্রস্থ বাটা 20 মিটার, বাস এটাই কিন্তু আমাদের হয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার? এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফ্রেশ করে খাতা আমাদের লিখে ফেলো, আর বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করে নিও, বিন্দাস অঙ্ক নামাতে পারবে, কারণ প্রত্যেকটা কনসেপ্ট আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এটা প্রথম অংশ, ভিডিও পজ করে নাও, তারপরে এই পার্টটা লিখে ফেলো, ভিডিও পজ করো, তারপরে আসছে আমরা এই পার্ট। ওকে, লাস্টে এটা। ওকে, চলে আসি নেক্সট অঙ্ক। 6 নম্বর, আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমির চারধারে একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরবো। আচ্ছা, খুব ভালো ঘেরো, তাহলে তো খুব ভালোই হয়। হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5000 টাকা হিসাবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। অনেক টাকায় খরচ পড়বে। কত টাকা খরচ পড়বে চলো হিসাব করে বের করি। দেখো চলো মাইন্ড ক্যালকুলেশন করি, অর্থাৎ কোশ্চেন পড়ে দেখি আমরা কতটা সলভ করতে পারি। এক্ষেত্রে দেখো টোটাল যে জমিটা আছে সেই টোটাল জমিটার যদি বলি ক্ষেত্রফল, তাহলে দেখো এখানে প্রথমত বলেছে বর্গাকার, তাহলে বর্গাকার এর ক্ষেত্রফল কি হয়, বাহু ইন্টু বাহু। তাহলে কী করবো, বাহু বলতে 300 ইন্টু 300 ইকুয়াল টু আমাদের কত হবে, 900 হয়ে যাবে। 900 কেন বলি, 300 ইন্টু 300 হবে, তো সেখান থেকে আমাদের হয়তো 90,000 চলে আসবে বর্গ। এইবার এই যে পার্টটা পেলাম, দেখো বলেছে যে ওই বর্গাকার জমির চারধারে 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরবো। তাহলে আমাদের এই ক্ষেত্রে দেখো 300 মাইনাস করতে হবে কি, দেখো 3 ডেসিমিটার, ডেসিমিটারটাকে মিটার আনলে আমাদের কত আসবে, দেখো 0.3 আসবে, তাকে 2 দিয়ে গুণ, সেখান থেকে একটা মান বের করবো, বাস এই তো গেল ক্যালকুলেশন। চলো খাতায় করি, আরও সহজ মনে হবে। লিখবো বর্গাকার জমির বাহু, এটার মান কত দেওয়া আছে, 300 আছে, বা দৈর্ঘ্য বলতে পারো, বাহু বলতে পারো, তো যা খুশি লিখতে পারো, বা বাহুর দৈর্ঘ্যও লিখতে পারো। তো 300 মিটার আছে, তো এটা লিখবো আমরা। এবার নেক্সট লাইন লিখবো যে বর্গাকার জমির ক্ষেত্রফল মানে এরিয়াটা কত। তো ক্ষেত্রফল মানে কি হবে, 300 মাল্টিপল 300 তাই। দেখো এর মানে হচ্ছে কি, এই একটা জমি আছে, তো এই দেখো এটা হচ্ছে কি একটা বাহু, এটা হচ্ছে কি বাহু, তাহলে এর ক্ষেত্রফলটা কি হয়, আমরা বলতে পারি যে বাহু স্কোয়ার হয়, তাই না, বা বাহু ইন্টু বাহু বলতে পারি। তাহলে বাহু স্কোয়ার বলতে কি 300 ইন্টু 300, দেখো 3 তিরিখে কত, 3 তিরিখে 9 লিখে দেবো। এবার শূন্য গুণি, দেখো 1 2 3 4টে শূন্য, তো 4টে শূন্য বসিয়ে দেবো, 1 2 3 4, এত কি হবে বর্গ মিটার। ওকে, কমপ্লিট হয়ে গেল অ্যানালাইসিস আমাদের, একদম সোজা ছিল। এবার নেক্সটে বলছে যে দেওয়াল 3 ডেসিমিটার, তাই তো 3 ডেসিমিটার, তো লিখবো দেওয়াল
3 ডেসিমিটার, 3 ডেসিমিটার, মিলি সেন্টি ডেসিমিটার না, আমরা পড়েছিলাম ডেসিমিটার। আচ্ছা 3 ডেসিমিটার মানে কি 0.3 মিটার, এটা কিন্তু আমরা দেখিয়ে দিলাম যে স্যার 3 ডেসিমিটার মানে 0.3 মিটার। আচ্ছা এতটা কিন্তু চওড়ার কথা বলেছে তাই না। তাহলে দেখো দেওয়াল বাদে ভিতরের বাহু যেটা হবে লিখবো ভিতরের বাহু, এটা কি হবে, এটা দেখো 300 থেকে আমাদের, তাহলে এটা মাইনাস করতে হবে। চলো সুন্দর করে আমরা একটা কনসেপ্ট বুঝি, 2 ইন্টু কি লিখবো 0.3। এবার গল্পটা হচ্ছে দাদা 2 কেন আসলো, তুমি লক্ষ্য করো, দেখো এখানে একটা আমরা কি করলাম 0.3 নিলাম, ঠিক তো, এই যে এখান থেকে, আবার এখানেও তো একটা নেব, তার মানে এইদিকেও বাড়াচ্ছি এদিকেও বাড়াচ্ছি, তাহলে এই দেখো একটা জায়গায় এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, তাহলে কয়টা পার্ট যাচ্ছে, 2টো পার্ট, তার জন্য কিন্তু আমরা 2 দিয়ে গুণ করবো। আবার বুঝি, ধরো এই দুটো সরলরেখা হয়, তাহলে এখানে একটা অংশ নিলাম, এখানেও একটা অংশ নিলাম, এটাও 0.3 এটাও 0.3, তাহলে কটা যাচ্ছে, 2টো, এখানে একটা এটা এখানে একটা, তার জন্য আমরা 2 দিয়ে গুণ করলাম। এই তো একটা সিম্পল কনসেপ্ট। তাহলে 300 লিখবো, 3 দুগুণে কত 6, 0.6। এবার যদি বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগ করলে কত আসছে, প্রথম আসছে 4, তারপর আসছে কত 9, তারপর আসছে কত 9, তারপর আসছে কত 2, তাহলে এত মিটার কিন্তু আমাদের হয়ে গেল। আচ্ছা এবার লিখবো ভিতরের ক্ষেত্রফল, ভিতরের ক্ষেত্রফল মানে ভিতরের এরিয়াটা। আচ্ছা ভিতরের ক্ষেত্রফল বলতে এখানে কী হবে, দেখো এই যে আমাদের 299.4 আসছে, এটা লিখবো 299.4, বাহু স্কোয়ার বলতে 299.4, এটাকে দুবার লিখতে হবে, বা বাহু স্কোয়ার করেও লিখতে পারো, এটা লিখলেই হলো। এই টোটালটাকে তুমি ক্যালকুলেশন করো, গুণ করে দেখো কত বড় আসছে, অনেক বড় গুণ। তো গুণটা করে নিলাম সাইডে আমি, 89640.36। আচ্ছা এত বর্গ মিটার আমার চলে এলো। ওকে তুমি কিন্তু অবশ্যই সাইডে এটা রাফের মধ্যে কিন্তু করে দেখবে কত আসছে। হ্যাঁ এইবার আমরা লিখবো, দেখো শুধুমাত্র দেওয়ালের যে ক্ষেত্রফল সেটা, তো লিখবো দেওয়ালের ক্ষেত্রফল, এটা দেখো আমাদের কত আসছিল 90 নাকি 90,000 ছিল, তার থেকে এই সংখ্যাটা বাদ দেবো 89640.36। আচ্ছা এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত আসছে, প্রথমে আসছে 4, তারপর আসছে কত, এদিকে আসছে কত, আমাদের আসছে 7, 7-এর থেকে 1 বিয়োগ করলে আসবে 6, আর এই পার্টের থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত আসছে 9 আসছে, তারপরে এটার থেকে যদি আমরা বিয়োগ করি আমাদের আসছে কত, এখানে আসছে 6, 6 সাথে 1 গেলে পারে থাকছে হচ্ছে কত 5 হচ্ছে, আর এদিকে থাকছে 4, 4-এর থেকে 1 গেলে পারে 3, অর্থাৎ 359। এটাও কিন্তু তুমি এখনই রাফে করবে। হ্যাঁ এত বর্গ মিটার, আচ্ছা লিখে ফেললাম এত বর্গ মিটার। আচ্ছা এবার মোট যে খরচ হবে, তো লিখবো মোট খরচ হবে। তো এই ক্ষেত্রে আমাদের কোশ্চেনে লক্ষ্য করো, দেখো হিসাব করে দেখি, প্রতি 100 বর্গমিটার জমিতে 100 বর্গমিটারে কিন্তু আমাদের 5,000 টাকা খরচ হয়। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দেখো 100 বর্গমিটারে যাচ্ছে কত 5,000 টাকা, তাহলে 5,000কে আমরা প্রথমতই 100 দিয়ে করব ভাগ। ওকে আচ্ছা আমাদের কত মিটারে বের করতে হবে, আমাদের কিন্তু এইটার বের করতে হবে, তাহলে লিখবো এখানে 359.64। প্রথমতই এখান থেকে 3টা শূন্য কেটে দেবো, আর 2টো শূন্য কেটে দেবো, তাহলে আমাদের এখানে থাকছে কত 50 গুণ লিখবো 359.64, অনেক বড়ই একটা গুণ। চলো করে ফেলে, দেখো প্রথমত এই শূন্যটা বসিয়ে দিলাম এখানে। এবার দেখো এই যে 5-এর সাথে 4 যদি গুণ করি তাহলে 4 5-এ 20 শূন্য হয়ে গেল। তারপরে দেখো 5-এর সাথে 6 গুণ করলে কত হচ্ছে আমাদের 5 6 30, 30 আর 2 হচ্ছে কত 32-এর 2। এবার দেখো 5-এর সাথে যদি আমরা 9 গুণ করি তাহলে 5 9 45, 46 47 48-এর 8, 5-এর সাথে 5 গুণ করলে 5 5-এ 25, 25 26 27 28 29-এর 9, আর 5-এর সাথে 3 গুণ করলে 3 5 15, 15 তারপর 16 17, তার মানে 17 এত টাকা। আচ্ছা এখন দশমিক কটা আছে, একটা দুটো ঘর বলতে এই যে এখানে পড়বে দশমিক, অর্থাৎ বলতে পারি 17982 এত টাকা। তো লিখবো দেখো মোট লিখবো 17982 টাকা খরচ হবে, বাস অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফ্রেশ করে খাতার মধ্যে লিখে ফেলো। প্রথম অংশ, ভিডিও পজ করো।
এবার আসছি আমরা নেক্সটে। ওকে, লাস্টে আসছে এটা, কমপ্লিট। এরপরে 7 নাম্বার, রেহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার। বাগানটির ভেতরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হলে রাস্তাটি কত চওড়া হিসাব করে লিখি। তার মানে প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে মোট আমাদের কত খরচ হচ্ছে, 1300 কত টাকা আছে কোশ্চেনে, 1380 টাকা খরচ হয়। দেখো এই লাইনটা কোথায় আছে, এই যে কোশ্চেনে যেটা আছে দেখো, প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে 1380 টাকা খরচ হলো। তাহলে পরে আমরা এখান থেকে বলতে পারি অতএব ক্ষেত্রফল হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, দেখো আমরা কি করলাম, ধরো সাপোজ আমরা একটা আপেল হচ্ছে 10 টাকাতে কিনলাম, আমরা 80 টাকার আপেল কিনলাম, তাই তো। তাহলে এখানে যদি তোমাকে বলা হয় যে কটা আপেল হবে 80 টাকার, তাহলে একটা আপেলের দাম কত, 10 টাকা, তাহলে 80 টাকার কয়টা আপেল হবে, নিশ্চয়ই দেখো এখানে দেখো একটা আপেলের দাম 10 টাকা, আমরা কত টাকার আপেল কিনেছি, 80 টাকার, তাহলে কটা আপেল হবে, 80কে আমরা কিন্তু 10 দিয়ে ভাগ করে বলতে পারি যে 8টা। আর এখানে তো তুমি তো মুখে মুখে বলে দিতে পারবা যে এখানে 8টি হবে। দেখো আবার চলো বুঝি, একটা আপেলের দাম 10 টাকা, আমরা 80 টাকার আপেল কিনলাম, তাহলে কটা আপেল কিনবো, 80 টাকার 8টা আপেল কিনবো। ঠিক একই রকম এখানে এই যে দেখো 1380 যেটা আছে, এই 1380কে আমরা 20 দিয়ে ভাগ করলে কিন্তু এর ক্ষেত্রফলটা বেড়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে যেরকম আপেলের সংখ্যাটা বের করলাম, এখানে ঠিক একই রকম ক্ষেত্রফলটা কিন্তু বেরোবে। কনসেপ্ট ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে এটা কী হবে বলো তো, এটা কিন্তু আমাদের হবে বর্গ মিটার। ওকে, তাহলে প্রথমতই 0 0 কাটলাম। এবার এই দেখো 38কে যদি আমরা 2 দিয়ে কাটি, তাহলে আমাদের 6 2 × 12 হচ্ছে 1 8, অর্থাৎ 9 বার যাচ্ছে, অর্থাৎ 69 বর্গ মিটার আমাদের বেরোচ্ছে। ওকে, এবার আমাদের কোশ্চেনে একটা সুন্দর লাইন বলেছে, আমাদের কনসেপ্টটা এখানে ক্লিয়ার না করলে খুব মুশকিল হবে, কনসেপ্ট ক্লিয়ার করিয়ে নিতে লাগবে। বলছে বাগানটির ভেতরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা দেব। তার মানে যদি আমাদের ওই জমিটা হয়, তাহলে এর চারিদিকে এই দিকে হচ্ছে সমান, অর্থাৎ ভেতরের চারিদিকে, এই দেখো কনসেপ্টে বলছে যে বাগানটির ভেতরের চারিদিকে, অর্থাৎ ভেতরের দিকে, তাহলে এই দিকে একটা রাস্তা থাকবে, এইদিকে থাকবে, এইদিকে থাকবে, এইদিকে থাকবে, অর্থাৎ ভেতর দিকে আমরা এরকম একটা রাস্তা দিচ্ছি কিন্তু। তো সেই রাস্তাটাকে আমরা ধরে নেবো কি, সেটা হচ্ছে কি বলতো, এক্স মিটার চওড়া। এবার কনসেপ্ট ক্লিয়ার তো লিখবো যে ভেতরের দিকে যে রাস্তাটা আছে তার চওড়াটা কত সেটা লিখবো। তো লিখি যে ধরি রাস্তাটি কত লিখবো বলো তো, এক্স মিটার চওড়া। এটা আমরা লিখে নিলাম। ওকে, এবার আমাদের দেখো কোশ্চেনে একটা সুন্দর তথ্য দিয়েছিল যে আয়তাকার বাগানের 14 মিটার কি বলেছে দৈর্ঘ্য এবং প্রস্থ বলেছে 12 মিটার। তাহলে ভেতর দিকে যদি আমরা এক্স মিটার রাস্তা দেই, তাহলে আমাদের কি হবে, রাস্তা বাদে কিন্তু আমাদের একটা ক্ষেত্রফল বেরোবে। আচ্ছা, প্রথমতই আমাদের 14 মিটার আর 12 মিটার বলেছিল, তো চলো এই 14 এবং 12 রেসপেক্টে আমরা বাগানের একটা ক্ষেত্রফল বের করি, অর্থাৎ পুরো বাগানের ক্ষেত্রফল, ওই যে রাস্তা সহ, হ্যাঁ, মানে এখনও রাস্তার গল্প হয়নি, যাই হোক 14 × 12 এতটা কি বলো তো বর্গ, আমরা বলবো কি মিটার। আচ্ছা, 14 এবং 12কে গুণ করলে কত হচ্ছে 144, আর 28 এদিকে কত হবে 168, তাই তো, না 100 এদিকে 24 আর এদিকে হচ্ছে 140, 168, হ্যাঁ ঠিক আছে, এত বর্গ মিটার। আচ্ছা, 14 আর 12 গুণ করলে আমাদের 168 বর্গ মিটার হয়ে গেল। এবার সুন্দর একটা লজিক লিখবো যে রাস্তা বাদে, হ্যাঁ, বাগানের ক্ষেত্রফল। আচ্ছা, এটা কি হবে তুমি চিন্তা করো, এই দেখো আমাদের রাস্তাটা কত ছিল, 14 ছিল, তো তার থেকে এই যদি রাস্তাটা হয়, তাহলে এই দেখো এদিকে একটা এক্স বাদ যাবে, এদিকে একটা এক্স বাদ যাবে, তাই না। তো এতটুকু, অর্থাৎ উপরের দিকে যদি আমাদের এই যদি টোটাল জমিটা হয়, তাহলে এদিকে রাস্তা তো মানে এদিকে একটা এক্স, এদিকে একটা এক্স, তাই না, তাহলে এখানে একটা এক্স বাদ যাবে, এখানে একটা এক্স, তাহলে কয়টা এক্স বাদ যাবে, দুটো এক্স বাদ যাবে, তাই না, হয়ে গেল। এটা গেল কিন্তু আমাদের দৈর্ঘ্য যেটা আমরা লিখতাম সেটা।
এবার সিমিলার ওয়েতে তুমি চিন্তা করো এই যে রাস্তাটা আছে, তাহলে এই দিকেরটা তো আমরা উপর নিচে তো করে ফেললাম। তো এইবার দেখো উপর নিচে বলতে এই যদি আমাদের টোটাল এলাকাটা হয়, যদি এরকম একটা জমি হয়, তাহলে উপর নিচে তো আমরা করে ফেললাম এরকম। ঠিক একই রকম কিন্তু আমাদের পাশাপাশি যেটা আসবে, অর্থাৎ এই পাশাপাশি, তার মানে বোঝাচ্ছে কি এরকমই একটা এলাকা, অর্থাৎ এখানে একটা এক্স এখানে একটা এক্স কিন্তু বাদ যাবে, তাই না, প্রস্থ বরাবর। তাহলে 12 থেকে আবার আমরা কিন্তু 2x বিয়োগ করবো, কেন, দুটো এক্স, অর্থাৎ এই সাইডে একটা এক্স এই সাইডে একটা এক্স। তার মানে কি দাঁড়াচ্ছে, চলো এবার টোটাল কনসেপ্টটা বুঝে নেই। এইটা ছিল আমাদের রাস্তা, জমিটা ছিল। তাহলে দেখো এই যে রাস্তা তৈরি করলাম, তাহলে এখান থেকে এতটুকু এক্স, এই দেখো এখান থেকে এতটুকু এক্স, তাই তো, একদম সোজা কনসেপ্ট, কিছু নেই। দেখো এইদিকেও একটা এক্স বাদ গেল, এইদিকেও একটা এক্স। তাহলে যদি চিন্তা করো এইটুকু, যদি চিন্তা করো তুমি এইটুকু, তাহলে এখান থেকে একটা এক্স বাদ দিলাম, এখান থেকে একটা এক্স বাদ দিলাম, তাই। তাহলে আমাদের কয়টা এক্স আছে, দেখো দুটো এক্স বাদ দিচ্ছি। একই রকম যদি এই বরাবর তুমি চিন্তা করো, তাহলে এখান থেকে একটা এক্স এখান থেকে একটা এক্স, তাহলে দুটো এক্স কিন্তু বাকি যাচ্ছে। অর্থাৎ দৈর্ঘ্য থেকে আমরা 2x বাদ দেবো এবং প্রস্থর থেকেও কিন্তু আমরা 2x বাদ দেবো। কনসেপ্ট ক্লিয়ার তো? এই দেখো এই কনসেপ্টে কিন্তু আমরা অঙ্ক করলাম। আচ্ছা এটা আসলো, ওকে, একদম সোজা কিন্তু আমাদের কনসেপ্টটা। হ্যাঁ, আচ্ছা এটা লিখে ফেললাম আমরা। এইবার আমাদের পুরো বাগানের যে ক্ষেত্রফল, তার থেকে আমাদের ভিতরের বাগানের ক্ষেত্রফলটা বাদ দিলেই কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। অর্থাৎ টোটাল বাগানের একটা ক্ষেত্রফল হবে। তার মানে কি বোঝাচ্ছে, এটা যদি টোটাল বাগানটা হয়, তো টোটাল বাগানের একটা ক্ষেত্রফল আমাদের কত আসছে, 168। আর রাস্তার একটা কিছু একটা বেরিয়েছে, সেই রাস্তাটা যদি আমরা বাদ দিই, তবেই কিন্তু এই দেখো এই যে সেক্টরটা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এই টোটালটা, অর্থাৎ 168 থেকে আমরা এই যে ভেতরের এই পোর্শনটা, এই যে এই পোর্শনটা বাদ দিয়ে দেবো। ওকে, আবার বুঝি চলো কনসেপ্ট, একদম রেডি করো কনসেপ্ট মাথার মধ্যে। এই টোটালটা হচ্ছে কি বাগানের পরিচ্ছেদটা, ক্ষেত্রফলটা কত আছে, প্রস্থচ্ছেদ না এটা ক্ষেত্রফল 168, 168 আছে। আচ্ছা এখান থেকে আমরা এই দেখো এই যে এই অংশটা যেটা আছে, এটা 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 কোনটা, এটাই হচ্ছে যে এটা বের করলাম 14 থেকে 2x আর 12 থেকে 2x বিয়োগ করে, তাই না। এই যে দেখো এটাই কিন্তু এটা, অর্থাৎ এই অংশটা কিন্তু আমরা বাদ দিয়ে দেবো। তাহলে টোটালটার থেকে যদি আমরা এটা বাদ দিই, তাহলে আমাদের এটা পড়ে থাকবে, এই যেটা পড়ে থাকবে। এই অঙ্কটার খুব সুন্দর কনসেপ্ট রেডি করতে হবে। দেখো এই অংশটা বাদ থাকবে আমাদের। চলো আর একবার বুঝি, আমরা অনেকবার বুঝবো যেন সেট হয়ে যায় ব্রেনে। তাহলে টোটালটা বের করবো, টোটালটা 168। এই টোটালটার থেকে কী করবো বলো তো, ভেতরের যে অংশটা আমাদের আছে, ভেতরের অংশ বলতে এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা আমরা বাদ দিয়ে দেবো। আচ্ছা বাদ দিয়ে দিলাম, এই পোর্শনটা কোনটা, এটাই কিন্তু এই যে এটা বের করছি এটা। ওকে, আচ্ছা বাদ দিয়ে দিলে আমাদের এই যে রাস্তাটা পড়ে থাকবে। কনসেপ্ট ক্লিয়ার? চলো এবার আমরা অঙ্ক করে ফেলি। তো এবার লিখবো যে রাস্তার ক্ষেত্রফল, মেন হচ্ছে কনসেপ্ট বুঝো তাহলেই হবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল বলতে কি বোঝাচ্ছে, চলো আমি আবার লিখে দিই তোমাকে ডিটেলসটা, যে পুরো একদম ভাষা দিয়ে দিয়ে লিখবো, পুরো বাগানের ক্ষেত্রফল। অঙ্কটা মাঝে মাঝে প্র্যাকটিস করবা, হ্যাভি টাফেস্ট অঙ্ক কিন্তু এটার থেকে কি করব, রাস্তা বাদে ভিতরের বাগানের ক্ষেত্রফল। কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে ভিতরের বাগানের ক্ষেত্রফল লিখবো, ভিতরের বাগানের ক্ষেত্রফল। একদম এবার দেখো সোজা হয়ে গেল। তার মানে পুরো বাগানের ক্ষেত্রফল কত ছিল, 168। তো লিখবো 168, তার থেকে আমরা বিয়োগ করব কত, এই যে পোর্শনটা যেটা পেলাম এটা বিয়োগ করব। তো এটা লিখবো হচ্ছে কত, 14 - 2x ইন্টু লিখবো কি 12 - 2x। ওকে, এবার তো আসছে মেন ক্যালকুলেশন। আচ্ছা এইটাই কিন্তু রাস্তার ক্ষেত্রফল, এটাই কিন্তু আমরা দেখো একটু আগে 69 বের করেছিলাম। কোথায় 69, চলো দেখে নাও। এই যে দেখো রাস্তা তৈরি করতে আমাদের একটা খরচা হয়েছিল না, সেই কমলা লেবু নাকি আপেল দিয়ে বুঝিয়েছিলাম। তো দেখো এই যে 69 যেটা আছে, এটাই কিন্তু ওটা। ক্লিয়ার তো? এবার এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে, তাহলেই আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। তো 168 লিখবো। আচ্ছা 14 আর 12 গুণ করলে কি হবে আমাদের, সেই 168ই হবে। তারপর দেখো 14-র সাথে আমরা যদি এটা গুণ করতে তাহলে আমাদের কত হবে, 28x লিখবো। দেখো এখানে আচ্ছা মাইনাসটা পরেই কাজ করি আমরা, তাহলে 28x মাইনাস লিখলাম, মানে ব্র্যাকেট দিয়ে রাখলাম, হ্যাঁ কোনো ব্যাপার না। তারপর 2-এর সাথে এটা 12 × 24, তাহলে আমরা 24x লিখবো। এবার লক্ষ্য করো এই যে দেখো 2x-এর সাথে 2x, অর্থাৎ আমাদের মাইনাসে দেখো মাইনাসে প্লাস, তো লিখবো +4x² হয়ে গেল। এটা = 69 লিখলাম। এবার একটা ক্যালকুলেশন করলেই অঙ্ক শেষ। 168 ব্র্যাকেট তুলে দেবো, তাহলে এই মাইনাসে প্লাস 28x, তাহলে মাইনাসে প্লাস 24x, তাহলে মাইনাসে প্লাসে -4x² লিখবো, 69 লিখলাম। এবার চিন্তা করো, এই দেখো 168 কেটে গেল, তাহলে আমাদের এখানে থাকছে কি, আচ্ছা দেখো 28 আর 24, তাহলে 4 আর 8 কত হচ্ছে, 4 আর 8 12, 2 হচ্ছে, 2 আর 2 4, আর হাতের 1 5, অর্থাৎ 52x হয়ে গেল।
আর এখানে দেখো -4x² আছে, লিখে দিলাম। আর এই যে 69 এদিকে ঘুমোচ্ছিল, এটা এদিকে নিয়ে আসবো, তাহলে -69 এখানে হয়ে গেল। আচ্ছা, টোটালটাকে আমাদের একটা ফ্যাক্টরে করতে হবে, তাহলে ফ্যাক্টরে করলে -4x² লিখবো, +52x লিখবো, মাইনাস লিখবো 69। মাইনাসটাকে উঠিয়ে দিলে ভালো হয়, চলো উঠিয়ে দিই আমরা। মাইনাসটা কমন নিলাম আমরা আমাদের ফ্যাক্টর করার সুবিধার্থে, তাহলে এই প্লাসটা এখন কী যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে 52x হয়ে গেল, আর এই মাইনাস চলে গেলে পরে এটা প্লাস হয়ে যাবে, 69 হয়ে যাবে =0। অর্থাৎ অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা এই চিহ্নটা উঠিয়ে দেবো। সহজ কথায় বলতে গেলে এখানে যা যা চিহ্ন আছে বিপরীত দিয়ে দেবো, মাইনাসটা প্লাস, তারপর প্লাসটা মাইনাস, এবার সেটাই আর কিছু না। দেখো 4x² লিখবো, 52x লিখবো, প্লাস লিখবো 69। ফ্যাক্টর করার সুবিধা আছে, তুমি না করলেও কোনো প্রবলেম হবে না। তাহলে এই মাইনাসটা আমরা ওইদিকে নিয়ে গেলাম, শূন্যর সাথেই করে চেঞ্জ করে দিলাম। অ্যাকচুয়ালি বলতে গেলে কি এই সাইডে যদি শূন্য থাকে তাহলে টোটাল মাইনাসটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। তো সে তার প্রসেস কীভাবে করা হয় তার প্রসেস আমি এখানে করে দিলাম, যে তুমি এই প্রসেস করতে পারো বা তুমি ডাইরেক্ট এইভাবেও কিন্তু লিখতে পারো। ওকে, হয়ে গেল। এবার এটাকে আমাদের কিন্তু ভাঙতে লাগবে, একদম সোজা ফ্যাক্টর। 48x² আছে, 52, তাহলে 52টাকে আমাদের মেনলি এখানে ভাঙতে হবে। তো আমরা এখানে লিখবো 46x, তারপর লিখবো -6x। দেখো 46 আর 6 যোগ করলে 52 হয়ে যাচ্ছে, আর এদিকে 69 = 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা এখান থেকে দেখো, যদি আমরা এখান থেকে 2x কমন নেই তাহলে আমাদের 2x থাকছে, আর 23 দুগুণ 46 হয়, তাহলে আমাদের এখানে 23 পড়ে থাকবে, রাইট। এবার এখান থেকে আমরা কি করব, দেখো একটা 3 কমন নেব, তাহলে আমাদের এখানে 2 পড়ে থাকবে। আর দেখো 23 × 3, হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু কয়েকবার প্র্যাকটিস করবো। আমি অঙ্কটা প্রথম থেকেই বলছি, একটু ডিফারেন্স দিলে অঙ্ক 3 3 নয়, 3 2 6, দেখো 69। তাহলে এখানে আমাদের কিন্তু 23 চলে এলো। অনেকে কমেন্ট করো যে কত বড় অঙ্ক প্র্যাকটিস করতে হবে, যেগুলো হার্ড অঙ্ক এগুলো সেগুলো একটু বেশি প্র্যাকটিস করবা। আর এই অঙ্কটা কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে মোটামুটি বলা যায় বেশ ভালোই। তাহলে 2x - 23 এটা হয়ে গেল। আর এখানে দেখো পড়ে থাকবে কি, দেখো এই পার্টটা যদি চলে যায় তো এখানে থাকবে একটা 2x, তো লিখে দিলাম 2x, এখানে থাকবে কি -3 = 0। এবার এখান থেকে আমাদের মান বের করতে হবে। তাহলে পরে হয় এই দেখো 2x - 3 এটা = 0 একটা পার্ট হতে পারে, অথবা লিখবো যে 2x - 23 এই পার্টটা =0 হতে পারে। তাহলে এখান থেকে দেখো 2x আসবে কত, 3, তাহলে x আসবে 3/2, অর্থাৎ 3কে যদি আমরা ধরো 2 দিয়ে ভাগ করি আমাদের কত আসবে, প্রথমত যাচ্ছে একবার দেব, তাহলে 2 হবে, তাহলে এখানে আসবে 1 দশমিক দাও, এখানে 0 চলে আসলো, 5 বার দাও, আমাদের কিন্তু 10 চলে আসছে, তাই না। তাহলে x একটা আসছে কি 1.5, এটা একটা আসছে। এবার আরেকটা রেজাল্টেন্ট দেখো 2x কি আসবে 23 আসবে, তাহলে x = 23 কি আসবে 2 আসবে। এবার এটাকে যদি আমরা 23কে ভাগ করি তাহলে প্রথমত যাচ্ছে একবার, 2 আসছে, 3 আসবে, তারপরে এবার এখানে আরেকবার দেব, তাহলে এখানে আসবে কত 2, 1 আসবে, দশমিক আসবে, 0 আসবে, 5 দেব, 10 কমপ্লিট হয়ে গেল। তাহলে এখান থেকে একটা x এর মান কত আসছে 11.5। এইবার কোন এক্সটার মান অ্যাকচুয়ালি ভ্যালিড হবে, কোশ্চেনে তুমি লক্ষ্য করো এখানে যুক্তিটা কী হবে। এখানে দেখো বলেছে যে 12 মিটার প্রস্থ, তো 12 মিটার যদি প্রস্থই হয় তাহলে রাস্তা 11 মিটার কী করে হয়। দেখো যদি 12 মিটার প্রস্থ হয় তাহলে 11 মিটার রাস্তা তো হওয়া সম্ভব না, তাই কি না। তো আমরা এটাই লিখবো যে যেহেতু এই যুক্তিটা অনেকে দেয় না, কিন্তু আমি তোমাকে দিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। যেহেতু প্রস্থ 12 মিটার তাই রাস্তা 11 মিটার, তাহলে তো রাস্তাই সব হয়ে গেলো, তো জমি আর কি থাকলো। তাহলে রাস্তা 11.5 মিটার চওড়া হতে পারে না। ওকে, একদম লজিক ক্লিয়ার। অতএব x = 1.5 মিটার হবে, অর্থাৎ এক্ষেত্রে রাস্তাটি 1.5 মিটার চওড়া হবে। বাস এটাই কিন্তু আমরা লিখে দেব। তাই তো আমাদের যে বাড়ি বা তোমাদের বাড়ি আমাদের বাড়ি কিছু সবটাই কি রাস্তা নাকি, রাস্তা অল্প থাকে তাই না, আর বাড়িটা ম্যাক্সিমাম থাকে। এবার গল্পটা হচ্ছে কি একটা ফানি ব্যাপার, যে এই যদি একটা বাড়ি হয় কারো ধরো, তাহলে বলছে কি যে এখান থেকে এই পর্যন্ত আমি রাস্তাই বানালাম আর এইটুকু জায়গা রাখলাম, অর্থাৎ চারদিকে রাস্তা দিলাম, এইটুকু বাড়ি, এটা কখনো সম্ভব নাকি, তাই কি না। এইটুকু একটা বাড়ি করা হয়েছে আর এত বড়টা টোটালটা রাস্তাটা হয় না। তো এর জন্য কিন্তু আমি এই যুক্তিটা দিলাম যে যেহেতু প্রস্থ 12 মিটার তাই রাস্তা 1.5 মিটার চওড়া হতে পারে না। অনেকে কি করে যে ডাইরেক্ট আমরা এই কী করি x = 15 মিটার লিখে দিই। হ্যাঁ এটা লিখলে হবে, হ্যাঁ এটা লিখলেও হবে।
কোনো ব্যাপার না। তো আমার মনে হলো যুক্তি লিখে দিই, কোনো ব্যাপার না, চলো লিখে দিলাম। আচ্ছা, এটাই কিন্তু আমাদের সলিউশন। তো ওই অঙ্কটা মাঝে মাঝে প্র্যাকটিস করবা। প্রথম অংশ লিখে নাও, তারপরের অংশ এটা, ওকে। তারপরে আমাদের এই অংশগুলো আছে, তারপরে আছে এটা, তারপরে আসছে লাস্টের পার্টে এটা, ওকে। আচ্ছা, এইটা দেখবা, হ্যাঁ, তারপরে আসছে এটা, ওকে। অনেক বড় অঙ্ক, এই তো গেল। তারপরে এই অংশ, তারপরে এই অংশ, ওকে, কমপ্লিট। এরপরে দেখো 8 নাম্বার, 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়ত ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লেখো। একদম সহজ অঙ্ক। কোশ্চেনে কি বলছে যে দেখো 1200 বর্গমিটার, দেখো কোশ্চেনে বলছে 1200 বর্গমিটার বলছে আয়ত ক্ষেত্রাকার জমির একটা বলে দিছে না, যে জমির দৈর্ঘ্য 40 সেমি। তো এখানে বোঝানো হচ্ছে যে দেখো এটা যদি একটি আয়ত ক্ষেত্র হয়, এই টোটালটার যে এরিয়াটা কত আছে 1200 আছে, তাই তো, যার দৈর্ঘ্যটা কিন্তু আবার বলে দিল কত, যে না এটা হচ্ছে 40 কিছু একটা বলে দিল। তো বলছে যে কর্ণ কী হয়, এটাকে আমরা কর্ণ বলতে পারি। তো বলছে যে এই কর্ণের উপর বেস করে তোমাকে কিন্তু একটা ছবি অঙ্কন করতে হবে, ওকে। সেই ছবিটার ক্ষেত্রে কিন্তু আমাদের সেই ছবির যে এরিয়াটা হবে সেটা মাপতে হবে। তার মানে এই কর্ণের উপর বেস করে আমরা একটা বর্গাকার চিত্র এইভাবে অঙ্কন করতে পারি। এইভাবে দেখো, এখানে জায়গা হচ্ছে না যদিও খাতাতে, এরকম একটা বিষয় হবে। তো এই যে এলাকাটাতে হবে যে এর এরিয়াটাই কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে প্রথমত কর্ণের দৈর্ঘ্যটা আমরা বের করে নেব, ওকে, তাহলেই হয়ে যাবে অঙ্ক আমাদের। তো এই জমিটার ক্ষেত্রে লিখব প্রস্থ হবে। প্রস্থ হবে বলতে কি দেখো টোটাল ক্ষেত্রফল ডিভাইডেড বাই লিখব কি যে তার দৈর্ঘ্য, তাই তো। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল কত আছে 1200, আর দৈর্ঘ্য কত আছে আমাদের 40 আছে। তাহলে এই দুটোকে ভাগ করলে কিন্তু আমাদের প্রস্থ চলে আসবে। আচ্ছা, কোশ্চেনে আমাদের কী আছে দেখো সেমি আছে, তাহলে দেখো 0 0 কাটলাম, এটা কাটলাম, তাহলে আমাদের 30 হয়ে যাচ্ছে, অর্থাৎ 30 সেমি কিন্তু আমাদের প্রস্থ। তাহলে প্রস্থ আমাদের 30 সেমি এলো। এবার আমরা লিখবো যে কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণের দৈর্ঘ্য কষ্ট কী হয়, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বলবো কি, এবার দেখো দৈর্ঘ্য স্কোয়ার প্লাস বলবো প্রস্থ স্কোয়ার, এটা কিন্তু একটা সূত্র, হ্যাঁ, ওকে, হয়ে গেল, ওকে। আচ্ছা, সূত্রটা চলো কনসেপ্ট বুঝিয়ে যে কী করে সূত্রটা হচ্ছে। আচ্ছা, এটা যদি একটা আয়তক্ষেত্র হয় তাহলে এটা কি বলো তো, এটা প্রস্থ, রাইট। এটা কি, এটা হচ্ছে দৈর্ঘ্য, রাইট। তো কর্ণ বলতে এটাকে আমরা কর্ণ বলতে পারি, এই যেটাকে কর্ণ বলতে পারি, তাই তো। আচ্ছা, এটা প্রস্থ মানে এটাও প্রস্থ হবে, রাইট। তো দেখো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ কনসিডার করি, মানে এখান থেকে এতটুক, কী বলতে যাচ্ছি বলো তো, এখান থেকে এতটুকু যদি একটা সমকোণী ত্রিভুজ, মানে চলো এখানে ছবিটা ক্লিয়ার করি। ধরো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে লক্ষ্য করো এটা আমাদের প্রস্থ দেওয়া আছে, এটা আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এটা কি, এটা তো অতিভুজের ব্যাপারটা গেল, এই অতিভুজটাই কিন্তু কর্ণ, কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, তার মানে এই যে কর্ণটা, তাহলে এটা কি বলবো, এই কর্ণটা কি হবে, মানে অতিভুজ, মানে হচ্ছে অতিভুজ যেটা আছে সেটাই কিন্তু কর্ণ। তাহলে এই অতিভুজি কষ্ট আমরা কি জানি যে দৈর্ঘ্য হবে, অর্থাৎ এটা আর এটা, অর্থাৎ এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে কী হবে, তাহলে বলতে হবে যে √ অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, রাইট। তো এখানে হবে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস বলবো প্রস্থ স্কোয়ার। এই তো গেল আমাদের কনসেপ্ট, এই কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু এই সূত্রটা এসছে, ওকে। আচ্ছা, এটা পরিমিতির বিখ্যাত একটা সূত্র। তো দৈর্ঘ্য স্কোয়ার প্লাস বলবো প্রস্থ স্কোয়ার, তাহলে দৈর্ঘ্য এখানে কত আসছে 40, কোশ্চেনে দেওয়া আছে, আর প্রস্থটা আমাদের বেরোলো 30, তাহলে 30-এর স্কোয়ার করলাম। তাহলে দেখো আমাদের কত হবে, দেখো 4 4 16, 1600 হবে, আর 3 3 কত 9, অর্থাৎ 900 হয়ে যাবে। তাহলে 1600 আর 900 যোগ করলে হয়ে যাবে 2500, ওকে। আর 2500 মানে কি দেখো 50 × 50, কেন বলো তো, 5 5 25 লিখলাম, আর এখানে একটা শূন্য এখানে শূন্য হয়ে গেল, অর্থাৎ দুটো 50-এর থেকে একটা 50 বেরোলো, এত সেমি। এইবার বলবো যে এই যে বর্গাকার যে জমি আছে তার ক্ষেত্রফল। কোশ্চেনে দেখো বলছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে দেখো কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, এক্ষেত্রে দেখো এই যে 50 যেটা আছে, এই 50-এর কিন্তু আমরা লিখতে পারি 50 × 50, কেন, কারণ দেখো বর্গক্ষেত্র মানে কি বাহু ইন্টু বাহু, তাহলে সেই বাহুর মানটা কত 50, তাহলে ক্ষেত্রফলটা কি হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রে হয় বাহু স্কোয়ার, তাই না। তাহলে বাহু স্কোয়ার বলতে বাহু ইন্টু বাহু, তাহলে বাহু এখানে কত আছে, বাহুই তো এখানে আমাদের দেওয়া আছে 50, তাই না। তাহলে 50 × 50 কিন্তু আমাদের হয়ে গেল। এত কি বলতো 5 5 কত হয় 25, তাহলে লিখবো 25। এই দেখো এখানে লিখবো হচ্ছে কি বলতো 0 0, এই হয়ে গেল সেমি, অর্থাৎ 2500 বর্গ সেমি,
এই হয়ে গেল আমাদের রেজাল্টেন্টটা। তাহলে 8 নাম্বারটা লিখবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 2500 বর্গ সেমি। বাস অঙ্ক কমপ্লিট। এইবার এই অঙ্কগুলো বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করে নেবে। দেখো খুব সহজভাবে কিন্তু আমরা সবগুলো অঙ্ক মাথার মধ্যে সেট করে নিলাম। লিখে ফেলো। এই গেল প্রথম অংশ। আচ্ছা, এরপরে আসছি নেক্সট পার্ট। ওকে, লিখে ফেলো, ভিডিও পজ করো। এরপরে আসছে আমরা লাস্টের পার্ট, দেখো এই যে উত্তর। ওকে কমপ্লিট। ওকে, নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করব। ওকে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর খুব ভালো থেকো।